বাংলাদেশে জুলাই মাসের শুরু থেকে প্রায় ২ সপ্তাহ ধরে রাস্তায় অবস্থান কর্মসূচি, রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান সহ বিভিন্ন কার্যাবলীর মাধ্যমে চলছিল শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন। এমন অবস্থায় গত ১৪ই জুলাই বাংলাদেশের সরকার প্রধান আন্দোলনকারীদের উদ্দেশ্যে এক মন্তব্যে উল্লেখ করেন, তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এই কথার প্রতিবাদে দেশের ছাত্র সমাজ আবার রাস্তায় নেমে আসে। স্লোগানে স্লোগানে প্রতিবাদ মুখর হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিদ্যাপীঠ। এই স্লোগানের প্রতিউত্তরে সরকার প্রধান বলেন, নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না। শিক্ষার্থীদের ক্ষোভের জায়গা হয় তিনি বুঝতে পারেননি, অথবা আগের মতো দোষারোপের রাজনীতির মাধ্যমে সম্পূর্ণ বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। আমাদের স্বাধীনতা চেতনার উত্তরাধিকার আরও বলেন, কারণ পাকিস্তানি হানাদার বাহিনী আর রাজাকার বাহিনী যেভাবে এদেশের অত্যাচার করেছে, আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে ৭১ সালে ২৫শে মার্চ কি ঘটেছিল? সেখানে ৩০০ মেয়েকে হত্যা করেছিল, ৪০ জন মেয়ে করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। প্রথমত তৎকালীন পূর্ব পাকিস্তানে এই রাজাকার বা স্বেচ্ছাসেবী বাহিনীর যাত্রা শুরু হয় ১৯৭১ সালের মে মাসের দিকে। তাই ৭১-এর ২৫শে মার্চ রাতের হত্যাযজ্ঞের সাথে রাজাকারের যোগাযোগ থাকার বিষয়টি সত্য নয়। রাজাকারেরা দেশের মানুষের সাথে যা করেছে তা নিঃসন্দেহে অন্যায়। একইভাবে মিথ্যাকে সত্য বলে প্রচার করাও অন্যায় নয় কি? দ্বিতীয়ত, যিনি বলছেন পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা ২৫শে মার্চ নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে, পাকিস্তানি ক্যাম্পে আটকে রেখে নারীদের সাথে অন্যায় আচরণ করেছে, তিনি ও তার পরিবার কি করে ১৯৭১-এ সেই হানাদার বাহিনীর নিরাপত্তায় ছিলেন? তিনি তো অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় পাকিস্তানি আর্মির প্রহরায় ডক্টর দেখিয়েছিলেন, পরবর্তীতে ঢাকা মেডিকেলে ভর্তিও হয়েছিলেন। পাকিস্তানি বাহিনীর এমন দ্বৈত আচরণ কোনোভাবেই আমার বোধগম্য হয় না। চেতনার সবক দেওয়া এই মানুষ ও তার পরিবার তাদের থেকে ভাতাও চেয়ে নিয়েছিলেন। তারা কি জানে ৭১ সালে ২৫শে মার্চ কি ঘটেছিল সেখানে? তিনি যদি এই নির্মমতার বিষয়ে জেনেই থাকেন, তবে কি এসব তিনি জেনে বুঝে করেছিলেন? এখন যেখানে রাজাকারের নাম মুখে নিলে আওয়ামী লীগের মুখ ধুতে হয়, সেখানে সরকার প্রধানের রাজাকার পরিবারের সাথে আত্মীয়তা করার কারণ কি হতে পারে? প্রধানমন্ত্রীর মতে তো রাজাকারের সন্তান, নাতিপুতি সকলেই নিন্দনীয়। তাহলে প্রধানমন্ত্রীর মেয়ের সন্তানরাও কি সেই একই দূষিত রক্তের বাহক নয়? ছোটবেলায় পড়েছিলাম, জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। কে কোথায় জন্ম নিবেন তা কেবল স্রষ্টাই জানেন। তবে প্রধানমন্ত্রীর কথায় মনে হয়, ধনীর ঘরে ধনী ও গরিবের সন্তান হবে গরিব, আর দেশের রাজার সন্তান সে তো রাজাই হবে। তাই জানা প্রয়োজন, প্রধানমন্ত্রী যার সন্তান তিনি কেমন ছিলেন। ১৯৬৬ সালে যে ৬ দফা দেওয়া হয়েছিল, আওয়ামী লীগ তাকে বাঙালি মুক্তির সনদ বলে প্রচার করে। অথচ এই সনদে তৎকালীন পূর্ব পাকিস্তানকে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের অভ্যন্তরে রেখে কনফেডারেশন বা এককেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রণয়নের কথা বলা হয়েছিল। অর্থাৎ পাকিস্তান রাষ্ট্রের মূল ক্ষমতা থাকবে কেন্দ্রীয় সরকারের হাতে, আর সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটে নির্বাচিত হয়েও বঙ্গবন্ধু থাকবে প্রদেশের হর্তাকর্তা হিসাবে, যা স্বাধীন রাষ্ট্র ধারণার থেকে যোজন যোজন দূরে। এবং পরবর্তীতে তা কি করে মুক্তির সনদে রূপান্তরিত হলো তা আমার বোধগম্য নয়। বঙ্গবন্ধু ৭ই মার্চ স্বাধীনতার ডাক দিয়েছিলেন এই বলে, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তাহলে বাংলাদেশের স্বাধীনতা দিবস ৭ই মার্চ না হয়ে ২৬শে মার্চ কেন হলো? এমনকি তৎকালীন সাংবাদিকদের সামনে বঙ্গবন্ধু বহুবার ইমানসিপেশন কথাটি উল্লেখ করেন। How successful do you think your non-cooperation campaign is? Some people say that it's now affecting East Pakistan more seriously than West Pakistan. You say that when a nation fight for their freedom and emancipation, the nation had to suffer. What is your state of mind now, Sheikh Mujib? How do you feel at the end of this week? I am in a movement. I am for the emancipation of my people. I want that 70 million people of my Bangladesh should be emancipated. অক্সফোর্ড ডিকশনারি থেকে যার অর্থ দাঁড়ায়, দ্য অ্যাক্ট অফ freeing somebody specially from legal, political or social controls that limit what they can do. ইমানসিপেশন এবং ইন্ডিপেন্ডেন্সের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। ইমানসিপেশন মূলত ব্যক্তিগত বা গোষ্ঠীর জন্য মুক্তির কথা বলে, যাদের উপরে কোনো ধরনের শোষণ বা বাধা আরোপিত হয়েছে। আর ইন্ডিপেন্ডেন্স হলো একটি স্বায়ত্তশাসিত সত্তা বা শাসন ব্যবস্থা।
সেই সময় সাংবাদিকরাও কনফিউজড হয়ে যান এবং ইন্ডিপেন্ডেন্স বলতে গিয়ে ইমানসিপেশন বলে ফেলেছিলেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে বঙ্গবন্ধু ইমানসিপেশনই বলেছেন বলে স্মরণ করিয়ে দিয়েছিলেন। I want my rights. Emancipation. I want my emancipation. I want that I want to live like a free citizen of a free country. You mean independence? That I don't mean. অথচ 7ই মার্চ পর্যন্ত তৎকালীন পূর্ব পাকিস্তানে অতি নগণ্য সংখ্যক পাকিস্তানি সৈন্য ছিল। 3 দিকে পশ্চিম পাকিস্তানের শত্রু ভারত দিয়ে ঘিরে থাকার কারণে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে সৈন্য নিয়ে আসার উপায় ছিল কেবলমাত্র 2টি, সমুদ্র এবং আকাশপথ। কিন্তু কোনো কার্যকরী ব্যবস্থা না নিয়ে 7ই মার্চ কেবলমাত্র স্বাধীনতার নির্দেশনা দিয়ে তিনি কি পুরো বাঙালি জাতিকে বিপদের দিকে ঠেলে দিয়েছিলেন? রেসকোর্সে সেই ভাষণের পর কি হলো? 7ই মার্চ থেকে 17ই মার্চ পর্যন্ত বঙ্গবন্ধুর সাথে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী দফায় দফায় সংলাপের আয়োজন করলো। Kindly don't ask me any other questions. I have already answered. My discussion is going on about the political situation of this country, and discussion will continue because it is not a very matter of 1 or 2 minutes. You require sufficient time to discuss. And tomorrow 10 o'clock again I am meeting the president and discussing. Thank you very much now. আলোচনা ফলপ্রসূ না হওয়ায় তারা পরের দিন এক সকালের মধ্যেই অপারেশন সার্চলাইটের পরিকল্পনা তৈরি করলো। এই নীলনকশা বাস্তবায়নের জন্য এদেশে পাকিস্তানি সৈন্য নিয়ে আসা শুরু করেছিল, আর বঙ্গবন্ধুকে তখন ডিফ্যাক্টো রুলার অর্থাৎ ডামি শাসক হিসেবে বসিয়ে রাখা হলো। যে বই থেকে কোট অ্যান্ড আনকোট করছি তার লেখক মেজর জেনারেল রিটায়ার্ড খাদিম হোসেন রাজা, যে অপারেশন সার্চলাইট পরিকল্পনাকারীর 2 জনের একজন। 25শে মার্চের অন্তত 7 দিন আগে নিরীহ মানুষ হত্যার পরিকল্পনা এদেশের মাটিতে বসে পাকিস্তানি মিলিটারিরা করলো, আর বঙ্গবন্ধু কিছুই টের পেলেন না। আমরা কি এমন অদূরদর্শী নেতার আদর্শ ধারণ করে গর্ববোধ করতে পারি? কোনো সন্দেহ নেই যে বঙ্গবন্ধু ছিলেন একজন শক্তিশালী সংগঠক, কিন্তু ভালো সংগঠক হলেই কি তাকে দেশের রাষ্ট্রনায়ক হতে হবে? 1971-এর মুক্তিযুদ্ধের পুরোটা সময় তিনি পাকিস্তানি কারাগারে যার সাথে একই জেলে বন্দী ছিলেন তার নাম রাজা আনার খান। তিনি এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছিলেন, 16ই ডিসেম্বরের আগে জেলে বঙ্গবন্ধুর সাথে এক সাক্ষাৎকারে জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছে পোষণ করেন। তাতে বঙ্গবন্ধু উত্তেজিত হয়ে যান এবং যা বলেছিলেন তা নিজের কানেই শুনুন। भुट्टो साहब आए हैं, इस तरह सोफा है, शेख मुजीब बैठ गए और वो भुट्टो साहब भी बैठ गए। तो वो पहले ही पूछते हैं, कहता है भुट्टो साहब आप कैसे, आपको कैसे इजाज़त दे दी गई? तो उन्होंने कहा कि मैं इस वक्त चीफ मार्शल एडमिनिस्ट्रेटर हूँ। भाई तुम कैसे चीफ मार्शल एडमिनिस्ट्रेटर? उन्होंने कहा कि ईस्ट पाकिस्तान फाल हो गया, इंडिया ने फतह कर ली, तो इधर जो पाकिस्तान में मैंने या को उतार के तो मैंने खुद अपने में बन गया। शेख मुजीब एकदम जैसे ना उसको स्प्रिंग लगा उछल के खड़ा हो गया गुस्से में, कहता हाउ इट इज पॉसिबल, आई एम मेजॉरिटी लीडर, यू आर यूजर पर, ये अल्फाज थे, यू आर यूजर पर, आई एम मेजॉरिटी लीडर, तुम कैसे बन सकते हो प्राइम मिनिस्टर? ये मेरा हक है, ये मेरा हक है। अभी मुझे रेडियो पे टीवी पे ले चलो, अभी मैं अपने बांग्लादेश वालों को, बंगाल वालों को कहता हूँ, अभी फैसला हो जाता है, मैं तकरीर करता हूँ, सुबह पाकिस्तान उसी तरह ईस्ट पाकिस्तान रहेगा। ये अल्फाज भुट्टो साहब ने कहा, ठीक है देखा जाएगा। ভেবে দেখুন, যিনি 25শে মার্চের রাতে গ্রেপ্তার হওয়ার আগে স্বাধীনতার ঘোষণা দিয়ে গেলেন, তিনি কি করে পাকিস্তানি কারাগারে বসে ভুট্টোর সাথে প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে দর কষাকষি করেন? পাকিস্তান ও তার সংস্কৃতি, ভাষা আওয়ামী লীগের এক অপছন্দের বিষয় হলো তাদের পার্টি নেম কিন্তু এখনও উর্দুতেই। আবার স্বাধীনতা পরবর্তী অস্ত্র জমাদানের এক অনুষ্ঠানে বঙ্গবন্ধুর পিছনে যে ব্যানারটি ঝুলছিল তাতে লেখা ছিল মুজিববাদ জিন্দাবাদ, অথচ এখন তাদের জিন্দাবাদ শব্দটিতে কি পরিমাণ অ্যালার্জি তা সকলেরই জানা। এছাড়া যুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশে যতবার জুলফিকার আলী ভুট্টোর সাথে বঙ্গবন্ধুর দেখা হয়েছিল ততবারই তারা একে অপরকে আলিঙ্গন করেছে পরম বন্ধুর মতো করে। যার হাতে 71-এর নিরীহ বাঙালি হত্যার দাগ, সেই ভুট্টোকে একবার তো বঙ্গবন্ধু লাল গালিচায় রিসিভ করলেন। তখন ভুট্টো বলেছিলেন, ভুট্টোকে বুকে জড়িয়ে ধরা কি আমাদের মুক্তিযুদ্ধের চেতনার সাথে প্রতারণা নয়?
একমাত্র আওয়ামী লীগ যদি মুক্তিযুদ্ধের চেতনার ধারক ও বাহক হয়, তবে কেনই বা তাদের টানা 15 বছরের মেয়াদকালে প্রকৃত মুক্তিযোদ্ধা বা রাজাকারের তালিকা তৈরি হলো না? হতে পারে এই তালিকা না হওয়াটা একটা কৌশলের অংশ মাত্র, যাতে করে যাকে তাকে যখন তখন রাজাকারের ট্যাগ দিয়ে দমিয়ে রাখা যায়। মুক্তিযোদ্ধার পোলা আপনি এই দেশে আপনি কি উনি তো মুক্তিযুদ্ধ দেখেননি। এই মানুষটি একজন বীর মুক্তিযোদ্ধা। এই রাজাকারের বাচ্চা, এই রাজাকার, ডু নো মি। আবার যার হাতে তালিকা তৈরির ভার ন্যস্ত, 71 পরবর্তী তার নামেই আছে ধর্ষণের মতো ঘৃণ্য কাজের অভিযোগ, যেমনটা থাকে শস্যের মাঝে ভূত। আসলে 71-এর চেতনা আওয়ামী লীগের একটা লেবাস মাত্র। মূল বিষয় হলো বর্তমান সরকার তাদের সকল অন্যায় কর্মের বিপরীতে যে কোনো যৌক্তিক মত গ্রহণে ইচ্ছুক নয়। তাদের তরফ থেকে যে কোনো বিপরীত মত দমনের পদ্ধতি প্রায় একই রকম, যেমন এটা বিরোধী দলের ষড়যন্ত্র, এ কর্মকাণ্ড রাষ্ট্রদ্রোহের সামিল, এই আন্দোলনের নামে অরাজকতা, জনদুর্ভোগ ইত্যাদি ইত্যাদি। অথচ ভিন্ন মত দমনের নামে যে তাণ্ডব আমরা দেখলাম, তাতে কি তাদের পিতার আদর্শের প্রতিফলন মনে হয়? সশস্ত্র বাহিনীকেও দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়া করাতে দ্বিধাবোধ করেননি তারা। বিজেপি দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবার কি প্রমাণ করতে চায়? আমাদের সীমান্তে পাখির মতো মানুষ মেরেই চলছে, এমনকি দেশের ভেতরে এসে। তাতে কি বিজেপি থেকে আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখেছি? না। কিছুদিন আগে কুকিচিন যখন বান্দরবনে 2টি ব্যাংকে আক্রমণ করে, তার মধ্যে সোনালী ব্যাংক থানচি শাখার সিসিটিভি ফুটেজ পাওয়া যায়। সেখানে দেখা যায় ওই মুহূর্তে উপস্থিত 2জন বিজেপি সদস্য সবাইকে বাঁচানোর বদলে সাধারণ মানুষকে ধাক্কা দিয়ে টয়লেটে গিয়ে বসে রইল। প্রায় 2 মিনিট 48 সেকেন্ড পর কুকিচিনের এক সদস্য তাদের টয়লেটের দরজা ভেঙে বের করলো। অথচ ওই ব্যাংক থেকে নিকটবর্তী পুলিশ স্টেশনের দূরত্ব 200 মিটার এবং তাদের ক্যাম্পের দূরত্ব 500 মিটার। তারা কি টয়লেটে বসেও কাউকে ফোন দিয়ে সাহায্যের কথা বলতে পারতেন না? এ প্রশ্নের জবাব কে দেবে? 71-এর রাজাকারের প্রেতাত্ম তো তাদের উপরে ভর করেছে যারা স্বাধীন দেশকে নিজেদের পৈতৃক সম্পত্তি বলে মনে করে। দেশের বৈদেশিক রিজার্ভকে যথেচ্ছা ব্যবহারে 3 বছরের ব্যবধানে 41 থেকে 13 বিলিয়ন ডলারে নিয়ে যায়। গদি টিকিয়ে রাখার জন্য দেশের কোনো লাভ না রেখে পরের কাছে দেশ বিক্রি করে দিতে দ্বিধা করে না। ধনী গরিবের অসমতা আকাশচুম্বী করার মূল ভূমিকা পালন করে। মুখে দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স বলে, অথচ দুর্নীতি প্রতিরোধে উদাসীন থাকে। আর তাদের এই হীন কাজকে বৈধতা দেওয়ার জন্য অধিকাংশ তথাকথিত গণমাধ্যম, সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে সরকারের আজ্ঞাবহ করে রাখা হয়। 14 জুলাই সেই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী হাসি হাসি মুখে বলেছিলেন, আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। প্রধানমন্ত্রীর আশেপাশে থেকে 100 কোটি টাকা দুর্নীতির মাধ্যমে অর্জন করলো, কিন্তু 400 কোটি টাকা বানানোর আগ পর্যন্ত প্রধানমন্ত্রী কিছুই টের পেলেন না। আবার তার বলার পরই প্রায় ডজনখানেক নিউজ দেখেছি সেই পিয়নের নামে, সে কত টাকার মালিক, কোথায় আছে ইত্যাদি ইত্যাদি। একই সাথে বাংলাদেশ ব্যাংক ও দুদক থেকে আসে সম্পত্তি জব্দের নির্দেশ, অথচ সেই পিয়নকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় 2023-এর ডিসেম্বরে। গত বছরের 6 ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। তাতে বলা হয়, জাহাঙ্গীরের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো সম্পর্ক নেই। তাহলে এই 7.5 মাস এরা কোথায় ছিল? 52-তে ঠিক একইভাবে আমাদের ছাত্র সমাজের উপরে গুলি চালানো হয়েছিল। এরশাদ পতনের আন্দোলনে নূর হোসেনকে জাতীয় পার্টি থেকে ইয়াবা ফেন্সিডিল খোর বলে পরিচয় করিয়ে দেওয়া হয়। নূর হোসেনকে একটা অ্যাডিক্টেড ছেলে, একটা ইয়াবাখোর, একটা ফেন্সিডিল খোর। তেমনি এ সরকার ও কোটা আন্দোলনের শহীদদের বলছে তারা মাদক সেবী। প্রমাণও পাওয়া গেছে এদের অনেকে দে ওয়ার ড্রাগড, তাদেরকে ড্রাগ করা হয়েছে যেন তারা বুক পেতে পুলিশের সামনে চলে আসতে পারে। আসলে দেশের তথ্য প্রতিমন্ত্রী তো কারো পদলেহন করে পুচকে ইউটিউবারের কাছে হেরে যাবার ভয়ে সাথে নিয়ে ক্ষমতায় এসেছেন। তাই আন্দোলন, দেশের জন্য শহীদ হওয়া তার কাছে মাতলামি ছাড়া আর কিছুই নয়। আমরা শান্তিপূর্ণভাবে এনগেজড হয়েছি, আলোচনা করেছি, তাদের দাবি নিয়েছি এবং শান্তিপূর্ণ সমাধানে এগুচ্ছি। অনেকে বলছে যে এতগুলো হতাহত হয়েছে। আমি এখানে একটু বিনীতভাবে বলতে চাই, আপনাকে যখন আক্রমণ করা হবে,
আপনি যখন আক্রান্ত হবেন, তা আপনি যখন আত্মরক্ষার জন্য ফাইট ব্যাক করবেন, পুলিশ বিজিবি পাঠাবেন, আক্রমণকারীকে ঠেকানোর চেষ্টা করবেন, তখন এখানে সংঘাত হবে, সংঘর্ষ হবে। সংঘর্ষ হলেই হতাহত হবে। আওয়ামী লীগ কর্মীদের, ছাত্রলীগের ছেলেদের ছাদ থেকে, 5তলা ছাদ থেকে 15 জন ছেলেকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। যারা পড়ার সময় রেলিং ধরে কোনো রকমে ঝুলেছিল, উপর থেকে পাথর মেরেছে তাদের হাতে, যেন হাত ছেড়ে তারা নিচে পড়ে যায় এবং মারা যায়। যতটুকু উপরে পেয়েছে অতটুকু পড়ে দিয়েছে ডিসকানেক্ট করার জন্য। তার মানে কি পরিমাণ সুচিন্তিতভাবে তারা এই কাজগুলো করেছে, যাতে দেশকে আজকে ডিসকানেক্ট করতে পারে পৃথিবী থেকে, ইন্টারনেট তারা অফ করে দিতে পারে, ব্যবসা বাণিজ্যকে বন্ধ করে দিতে পারে, ডেভেলপমেন্ট আটকে দিতে পারে। আরব আমিরাতে বিক্ষুব্ধদের জেল জরিমানা করা হলো, তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা কোনো পদক্ষেপ নেবে না। কিন্তু যখন প্রবাসীরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে অপারগতা প্রকাশ করতে শুরু করলেন, তখন প্রবাসীদের সুরক্ষার কথা মনে পড়ে গেল। স্বৈরাচারী যতই গরু মেরে জুতাদান করুক বা কুমিরের কান্নাই কাঁদুক না কেন, যে যার জায়গা থেকে প্রতিবাদ চালিয়ে যেতে হবে। ইনশাল্লাহ সুদিন আসবেই। তবে জেনে রাখুন, 52 হত্যার বদলা নিয়েছিলাম 71-এ, 2024-এর বদলাও না হবে। সেই দিনের প্রত্যাশায় রইলাম। ইনশাল্লাহ দেখা হবে এনাফ ফানে অন্য কোনো দিন।